ক্ষেপণাস্ত্রের ভয়াল ছোবল, কাঁপছে ইসরায়েল, মুখ থুবড়ে পড়েছে পশ্চিমা প্রতিরক্ষা বলয়। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যেন যুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ইরানের হাতে থাকা আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু আঞ্চলিক রাজনীতির চেহারা বদলায়নি, বরং সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলোর দিকে। গত জুনে যেভাবে চিত্র পাল্টে গেছে তা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা রীতিমতো ঠান্ডা ঘাম ছুটিয়ে দিচ্ছে পশ্চিমা বিশ্বের। যুদ্ধের সূচনা লগ্নেই ইরান হারায় তাদের শীর্ষ সামরিক কমান্ডারদের কয়েকজনকে, কিন্তু তেহরান থেমে থাকেনি। এরোস্পেস ইউনিটের নেতৃত্বে ইরান প্রতিশোধের ছক কষে এবং শক্তিশালী এক জবাব দেয় ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে। তারা অত্যন্ত নিখুঁতভাবে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার মধ্যে ছিল পশ্চিমা প্রযুক্তিতে মোড়া রাডার সিস্টেম, বিমান প্রতিরক্ষা ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয়ের গভীরতম অংশ। হামলায় ব্যবহৃত হয় তিনটি আলোচিত অস্ত্র, খাইবার শেকন, জুলফিকার ও সুজান। এগুলো ছিল দূরপাল্লার ব্যালিস্টিক ও হাইপারসনিক প্রযুক্তির মিশ্রণে তৈরি ক্ষেপণাস্ত্র, যা কেবল অবকাঠামো ধ্বংস করেনি, বরং ইসরায়েলের দীর্ঘদিনের আত্মবিশ্বাসেও বড় ধরনের আঘাত হেনেছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখার্চি জানান, এই হামলা ছিল ইরানের প্রতিশোধ পর্বের প্রথম ধাপ। তার ভাষায়, যুদ্ধ শুরুর মুহূর্তেই ইসরায়েল ও তার মিত্ররা ইরানের উপর হঠাৎ করে আক্রমণ চালিয়ে শীর্ষ নেতাদের নিশানা করে। কিন্তু সেই কৌশল উল্টো ইসরায়েলের জন্য বিপর্যয় ডেকে আনে। তিনি বলেন, প্রথম রাতেই আমাদের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা প্রাণ হারান, কিন্তু আমাদের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ইউনিট তারা দমে যায়নি, বরং আরও সংঘটিতভাবে পাল্টা হামলা চালিয়েছে। পশ্চিমাদের প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা বলয় ভেদ করে আমরা ইসরায়েলের ভেতর পর্যন্ত সফলভাবে আঘাত হেনেছি। এই ঘটনার পর বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা কতটা ভয়ানক হয়ে উঠেছে। কারণ স্যাটেলাইট নির্ভর রাডার, উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি শত শত যুদ্ধবিমান ব্যবহার করেও পশ্চিমারা ঠেকাতে পারেনি ইরানের সুনির্দিষ্ট হামলা। শেখার্জি আরও জানান, যুদ্ধের সপ্তম দিনে ইসরায়েল যখন ব্যাপক ক্ষতির মুখে পড়ে, তখন তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে জড়ানোর জন্য আহ্বান জানায়। কিন্তু এমনকি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সম্মিলিত সামরিক চেষ্টাতেও ইরানকে লক্ষ্যচ্যুত করা সম্ভব হয়নি। তিনি কটাক্ষ করে বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী বাধ্য হয়েছে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে, যেটি তাদের অভেদ্য প্রতিরক্ষা বেষ্টনের উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। সবকিছু শুরু হয়েছিল ১৩ জুন, যখন ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি থামানোর অজুহাতে তাদের সামরিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়। এর একদিন পর ১৪ জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ নেয় এবং ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্ফাহান এলাকার ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। কিন্তু তেহরান সেই আগ্রাসন চুপচাপ মেনে নেয়নি, বরং দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে পাল্টা হামলা শুরু করে। ২২টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের দখলকৃত এলাকায় একযোগে আঘাত হানে, যার ফলে বহু সামরিক স্থাপনা ধ্বংস হয়ে যায় এবং অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ধ্বংসযজ্ঞ। এরপরও থেমে থাকেনি ইরান। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদ এয়ারবেসকে নিশানা করে। ক্ষেপণাস্ত্র আঘাতে এই ঘাঁটির ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর মেলে। এই যুদ্ধ কতদিন চলবে তা কেউ জানে না, তবে স্পষ্ট একটা বিষয়, মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও সামরিক বাস্তবতা নতুনভাবে রচিত হচ্ছে। ইরান এখন শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং এক ভয়ঙ্কর সামরিক বাস্তবতা, যার উপস্থিতি প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছে এই লড়াই আর আগের মতো একতরফা থাকবে না।